হসপিটাল থেকে গাজীপুরের সেই কমিউনিটি ক্লিনিকের ডক্টরের সাথে যোগাযোগ করা হলে উনি বলল, আমি একটি কার্ড পেয়েছি, কার্ডের মধ্যে শুধু ওনার নাম লেখা রয়েছে। আমরা বিভিন্ন পেপার পত্রিকা ওনার নাম লিখে যদি একটি বিজ্ঞাপন দিয়ে দেই তাহলে হয়তো পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে। যতটা বোঝা যাচ্ছে উনি ওয়েল এডুকেটেড এবং কোনো ভালো পরিবারের লোক। পেপার পত্রিকায় দিলে ওনাকে সহজে খুঁজে পাওয়া যাবে। ঠিক তার দুদিন পর অফিসের এক পত্রিকা পড়ছিল সেক্রেটারি ইমন। সেক্রেটারি ইমন 1 মাস পরে সুস্থ হয়ে গিয়েছিল। আয়াজ স্যারের রুমে বসে মাঝে মধ্যে পত্রিকা গুছিয়ে রাখে। আজ কেন যেন পত্রিকা খুলে মাত্র চোখ রেখেছে, তখনই নামটা জলজল করে উঠল চোখের সামনে। সেক্রেটারি ইমন সাথে সাথে নিউজটা পড়লো, পরে ফোন দিল আয়ানের নাম্বারে। ফোন ধরার সাথে সাথেই সেক্রেটারি ইমন কান্না করে দিল। আয়ান বলল, কান্না করছেন কেন? কি হয়েছে? স্যার বেঁচে আছেন। স্যারকে একটা হসপিটালে পাওয়া গেছে। আপনারা এক্ষুনি ঢাকা মেডিকেল কলেজে চলে আসুন। আমি অফিস থেকেই শিহাব স্যারকে নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি। আপনারা সবাই সেখানে চলে আসুন। বলেই ফোন কেটে দিল ইমন। আয়ানের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আয়ানের সেদিকে কোনো খবর নেই। সাথে সাথে রোদেলার সামনে গেল। রোদেলার রুমে গিয়ে দেখলো রোদেলা মাথায় হাত দিয়ে চুপচাপ শুয়েছিল। আয়ান কপাল থেকে হাত নামিয়ে বলল, মা বাবাকে পাওয়া গিয়েছে, বাবা হসপিটালে আছে, এক্ষুনি চলো। রোদেলা চট করে তাকালো আয়ানের দিকে। কতক্ষণ তাকিয়ে রইল জানা নেই। কি বলে বেঁচে আছে? কোথায় আছে বেমান লোকটা? আমায় এক্ষুনি নিয়ে চলো ওনার কাছে। বলল রোদেলা। পরিবারের সবাই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। শিহাব অফিস থেকে সেক্রেটারি ইমনকে নিয়ে ডিরেক্ট রওনা দিল এবং বাসায় ফোন করে জানিয়ে দিল শিপ্রাকে বাবা মাকে সাথে করে নিয়ে আসার জন্য। আর ড্রাইভারকে বলে দিল গাড়ি সাবধানে চালাতে, কারণ শিপ্রার ডেলিভারি টাইম প্রায় চলে এসেছে। সবাই হসপিটালে এসে ডিপার্টমেন্টের হেডের দেওয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে। ডিপার্টমেন্টের হেড জানালো, আমাদের সাথে আসুন। উনি কোমায় আছেন দীর্ঘ সময় ধরে। কোমায় আছেন, আপনাদেরকে দেখলে হয়তো রিয়েক্ট করতে পারে। বলেই আয়াজের কেবিনের দিকে নিয়ে গেল। কেবিনের সামনে যেতেই রোদেলার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। দূর থেকে দেখতে পাচ্ছে একটা লোক, লম্বা একটা লোক, আগে থেকে যেন কত শুকিয়ে গেছে। চুলগুলো বড় বড় হয়ে গেছে, দাড়িগুলো মনে হয় কতদিন ধরে শেভ করানো হয়নি। দেখে যেন চেনাই যাচ্ছে না, কিন্তু রোদেলার মন বলছে এটাই মুনতাসির সাহেব। যত কাছে যাচ্ছে ততই রোদেলার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, যা রোদেলার জন্য ঠিক নয়। এমনি অনেক রিস্কি একটা প্রেগন্যান্সি পার করছে রোদেলা, শারীরিকভাবে যথেষ্ট দুর্বল। রোদেলা আয়ান সাথে সাথে দরজা খুলে ভেতরের দিকে ঢুকলো। সাথে ঢুকলো সামিরা, শিপ্রা, রাতুল, হুমায়রা, শিহাব ও তার বাবা মা। রোদেলা মাথা ঘুরিয়ে পড়ে যাবে এমন সময় আয়ান রোদেলাকে ধরে ফেললো। ধরে ফেলে ধীরে ধীরে রোদেলাকে বেডের কাছে নিয়ে গেল। বেডের কাছে গিয়ে রোদেলা চুপচাপ আয়াজের ডান দিকে বসে হাত স্পর্শ করলো। আয়াজের হাতটা মনে হয় একটু কেঁপে উঠলো। রোদেলা একটু এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের দিকে, একটা কথা বলল না। তারপর সবার সামনে কোনো কিছু তোয়াক্কা না করে আস্তে আস্তে আয়াজের বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। রোদেলা চোখের পানিতে তার মুনতাসির সাহেবের বুক ভিজে একাকার। এদিকে আয়াজের হার্টবিট যেন একটু একটু করে ফাস্ট হচ্ছে। মনে হচ্ছে আয়াজের যে অজানা কারণে জ্ঞান ফিরছিল না, সেই কারণটা হয়তো এসে গিয়েছে। ডাক্তাররা সবাই একজন আরেকজনের দিকে চাওয়াচাই করছে। এ যেন এক মিরাক্কেল। সবাই দেখছে আয়াজের চোখের পাতা ধীরে ধীরে কাঁপছে। রোদেলা খুব ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বলল, মুন্তাসির সাহেব, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? প্লিজ উঠুন, আমি পারছি না। বলেই জ্ঞান হারালো রোদেলা। আয়াজ চোখ খুলল ধীরে ধীরে। এমনি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার উপর বুকে ভারী কিছু অনুভব করছে। কোনো মতে মাথাটা হালকা একটু তুলে রোদেলার মুখের দিকে তাকালো। রোদেলাকে দেখে চট করে মনে পড়ল রোদেলার সাথে প্রথম দেখা স্মৃতিটুকু। রোদেলা আয়াজকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, সাথে সাথে আয়াজ চোখ বন্ধ করে ফেললো। আয়ান সাথে সাথে রোদেলাকে ধরে ফেললো। মা শুনতে পাচ্ছ? ডক্টর প্লিজ একটু দেখুন, সাথে সাথে বলো। না না ভাই, ডক্টরকে কল করুন তাড়াতাড়ি। আমার শরীর শরীর এমনি অবস্থা তেমন একটা ভালো ছিল না গতকাল থেকে। আয়ানের কথা শুনে চট করে আয়াত চোখ খুললো। চোখ খুলে আয়ানকে দেখে চেনা চেনা লাগলো, পর মুহূর্তে আবারও ভুলে গেল। তবে চেহারাটা যে চেনা, এই নামটা যে চেনা, এটা বুঝতে পারলো আয়াত। খুব ভালো করে তাকিয়ে রইল রোদেলা আয়ানের দিকে। শিহাব তাড়াতাড়ি এসে ডাক্তারকে কল করলো। বুঝতে পারছে না খুশি হবে নাকি রোদেলার এই সময়ে অবস্থার জন্য মন খারাপ করবে। রোদেলার শ্বাস প্রশ্বাস দ্রুতই ভারী হতে শুরু করলো। মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রোদেলা এখনো আয়াজের বুকে পড়ে রয়েছে। আয়াজ কিছুই বলছে না, সবার গতিবিধি দেখছে এবং রোদেলার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। যতবারই তাকাচ্ছে ততবারই ওর সেই জড়িয়ে ধরে চুমু খাওয়ার দৃশ্যটি মনে পড়ছে এবং মনে হচ্ছে এই মেয়েকে সে ভালো করে চিনে। তবে শিহাবকে চট করে চিনে গেল। বলল, শিহাব কি হয়েছে তোদের? তোরা এমন করছিস কেন? শিহাব চট করে তাকালো আয়াজের দিকে, ভাবলো এখন কিছু বলা ঠিক হবে না। বলল, না তেমন কিছু না, ও আমার মেয়ে রোদেলা একটু অসুস্থ হয়ে গিয়েছে। ডক্টর প্লিজ চেক অন হার, শি ইজ প্রেগনেন্ট উইথ টুইন বেবি। কন্ডিশন ভালো না, তাড়াতাড়ি চেক করুন।
ডক্টরের সাথে নার্স এবং ওয়ার্ড বয়দের বলল পেশেন্টকে তাড়াতাড়ি কেবিনে শিফট করতে। বেবি বাম দেখে বুঝতে পারছে এখনই কোনো একটা ব্যবস্থা নিতে হবে, যেহেতু শরীরে কাঁপুনি উঠে গিয়েছে রোদেলার। রোদেলা এখনো আয়াজের বুকে পড়েই আছে। আয়াজের দেখতে খারাপ লাগছে না এই মেয়েটাকে। কে এই মেয়ে না চিনলেও শুনেছে শিহাবের মেয়ে, তারপরও বুকের ভিতর কেমন যেন আনচান আনচান করছে মেয়েটার এই অবস্থা দেখে। শিহাব কিছুক্ষণ তাকিয়ে রইল আয়াজের দিকে। মুখ ভর্তি দাড়ি আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে, চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, যার জন্য আগের চেয়ে একটু উজ্জ্বল বর্ণের মনে হচ্ছে। তারপর আয়াজকে বলল, ও আমার মেয়ে রোদেলা, প্রেগনেন্ট, টুইন্স বেবি। আয়াজ অবাক হলো। রোদেলার বিয়ে, প্রেগন্যান্সি, এসব এত কিছু ঘটে গিয়েছে, ও কোথায় ছিল? মুখ ঘুরিয়ে আয়ানের দিকে তাকালো। আয়াজের মনে আছে আয়ান ওর সন্তান, কিন্তু 2-3 বছরে আয়ানের চেহারার অনেকটা পরিবর্তন হয়েছে এবং দেখতে অনেক বড় হয়ে যাওয়ায় ঠিক ঠাহর করতে পারছে না, কিন্তু মন বলছে এই আয়ানই ওর ছেলে। কিন্তু রোদেলাকে মা বলছে কেন? অবাকের চরম সীমায় পৌঁছে যাচ্ছে আয়াজ। নার্স এবং ওয়ার্ড বয়রা রোদেলাকে নিয়ে সাথে সাথে কেবিনে শিফট করে দিল। 5 মিনিট পর ডক্টর এসে বলল, ওনার কন্ডিশন ভালো নয়, বেবির পালস রেট একদম কমে গিয়েছে। ওনার মেবি 4 মান্থ প্রেগনেন্সি পড়েছে, এখনই অপারেশন করাতে হবে, না হলে বেবিদের বাঁচানো সম্ভব হবে না। এমনি তো শরীর খুব দুর্বল পেশেন্টের, তার উপর আবার টুইন্স বেবি, তাই পালস রেট পাওয়া যাচ্ছে না। পেশেন্ট কোনোভাবে হাইপার টেনশনে ভুগছিল, হঠাৎ শক নিতে পারেনি। উনি আমার মা, প্লিজ ডক্টর, যা ভালো হয় তাই করুন। অপারেশন করুন আমার মাকে এবং বেবিদের যেন কিছু না হয়। ডক্টর আয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, উনি আপনার মা হন? তারপর আর কিছু বলল না, সিরিয়াস ভঙ্গিতে বলল, সিগনেচার করতে হবে পেপারে, কনস্ট্যান্ট পেপার। পেশেন্ট বা পেশেন্টের বেবিদের কিছু হলে তার জন্য আমরা দায়ী থাকবো না। আয়ান চিৎকার করে উঠল, দায়ী থাকবেন না মানে? আপনারা ডাক্তার, আপনাদের কাজ জীবন বাঁচানো। আপনি এখনই বলছেন পেশেন্ট বা পেশেন্টের বেবির কিছু হলে আপনার দায়ী থাকবে না? তাহলে কোন ভরসে আপনাদের কাছে আমরা পেশেন্টকে তুলে দিব বলুন তো? রিল্যাক্স মিস্টার আয়ান, এটা জাস্ট একটা ফর্মালিটিস। সব হসপিটালই অপারেশনের পূর্বে এটি পূরণ করতে হয়, এটা নিয়ে ভাববেন না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে পেশেন্ট এবং পেশেন্টের বেবিদের বাঁচানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর কাছে প্রে করুন। ওনার স্বামীর সিগনেচার হলে ভালো হয়, উনি যদি না থাকেন সেক্ষেত্রে পেশেন্টের বাবা সাইন করবে। ওনার স্বামী আছে পাশের কেবিনে। আমাদের পেশেন্ট যাকে আমরা দেখতে এসেছিলাম, উনি ওর হাজবেন্ড। ও আই সি, এজন্যই পেশেন্ট এভাবে রিড করেছে কারিশমাটিক ওয়েতে। উনি কোমা থেকে বের হয়ে এসেছেন। পেশেন্টের হাজবেন্ডের শারীরিক অবস্থা কেমন, উনি কি এসে সাইন করতে পারবে? জি ডক্টর, পারবেন। উনি কেন কোমা থেকে উঠলেন না তা জানি না, কিন্তু ওনার শারীরিক অবস্থা রিপোর্ট সবকিছু তো নর্মাল দেখাচ্ছে। ওনার স্বামীকে ডাকুন, আস্তে আস্তে নর্মাল করে একটু দেখুন হেঁটে এখানে আসতে পারে কিনা। ওনাকেও তো স্বাভাবিক হতে হবে। আর তাছাড়া জ্ঞান ফিরে যখন দেখবে 2 বাচ্চার বাপ হয়েছে, এই শখ নিতে পারবে কিনা কে জানে, যেখানে বউকে ঠিক মতো চিনে না। হাসি মুখে বলল ডক্টর। নার্স আয়াজের কেবিনে গিয়ে আয়াজের সামনে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, শুনছেন? আয়াজ চোখ খুলে তাকালো। তারপর নার্স বলল, পাশের ওটিতে আপনার স্ত্রীর অপারেশন চলছে, আপনাকে সেখানে যেতে হবে। অভিভাবক হিসেবে সাইন করতে হবে। আপনার 2টা বেবি হবে। সো লাকি, 7 মাস পর জ্ঞান ফিরে 2 বাচ্চার বাপ হয়ে গেলেন। বলে হাসলো নার্স। আয়াজ অবাক হয়ে তাকালো নার্সের দিকে। আমার স্ত্রী? আমি বিয়ে করলাম কখন? কে আমার স্ত্রী? মনে মনে ভাবলো আয়াজ, কিন্তু মুখে কিছুই বলল না। ও দেখতে চেয়েছে যেহেতু সব পরিবারের সদস্যরা এখানে আছে। বোন রাতুল, হুমায়রা, আয়ান, যদিও এখন ওর কেবিনে কেউ নেই, পরিবারের সবাই এখানে, নিশ্চয়ই এখানে ভুল কিছু হবে না। তাই ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। প্রথম চেষ্টায় না পারলেও পরবর্তী চেষ্টায় সফল হলো। নার্স সাহায্য করলো আয়াজকে ধরে নিয়ে যেতে। এক পা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আয়াজ। ওটির কাছে আসতেই আয়াজ দেখলো রাতুল, হুমায়রা, সামিরা, শিহাব, শিপ্রা, শিহাবের বাবা মা, আয়ান সবাই এখানে ওয়েট করছে। বুঝতে পারলো ওটির ভিতরে যে আছে আসলে তার স্ত্রী হবে, না হলে সবাই এখানে কেন এসেছে। কিন্তু ওই ফুলকো ফুলকো লুচির মতো কালফুলা মেয়েটা কই, যেটি ওর বুকে শুয়ে শুয়ে কাঁদছিল। হঠাৎ আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান কাম হিয়ার। যদি আমি ভুল না করে থাকি তুমি আমার ছেলে আয়ান। আমার হঠাৎ কি হয়েছে জানি না, কোনো কিছু মনে করতে কষ্ট হচ্ছে আমার, বুঝতে পারছি না। তুমি আমার ছেলে আয়ান, এতটুকু আমার মন আমাকে জানান দিচ্ছে। হ্যাঁ বাবা, আমি আয়ান, তোমার ছেলে।
বলেই জড়িয়ে ধরল আয়াজকে। কিছুক্ষণ পর আয়ান বলল, একটা কাজ করতে হবে বাবা। কি? জানতে চাইলো আয়াজ। আয়ান একটা পেপার এনে আয়াজের দিকে এগিয়ে দিয়ে বলল, সাইন ইট বাবা, অভিভাবকের জায়গায় তোমার সাইন করতে হবে। আয়াজ আরেকটা কথাও বলল না, ছেলের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ থেমে আয়ান আবারও বলল, ওটিতে তোমার স্ত্রী রোদেলা, আমার মা আছে, তোমার 2টা বাবু হবে, আমাদের আরও 2 ভাই বোন আসবে। বাবা তাড়াতাড়ি সাইন করো করো, আমার মা খুব কষ্ট পাচ্ছে, বাবা তাড়াতাড়ি সাইন করো। বলেই কেঁদে দিল আয়ান। আয়াজের কেন যেন ছেলের দিকে তাকিয়ে আর কোনো প্রশ্ন করতে পারলো না, বা নাও করতে পারলো না। সাথে সাথে স্বামীর জায়গায় নিজের সাইন করে দিয়ে ডাক্তারের কাছে পেপারটি এগিয়ে দিয়ে বলল, পেশেন্টের জন্য কিছু না হয়, আমার সন্তানদের জন্য কিছু না হয়। পেপার সাইন করার পর ডাক্তাররা ওটিতে নিয়ে যাচ্ছে। রোদেলাকে নিয়ে যাওয়ার সময় এক নজর দেখলো আয়াজ, কেন জানে না, কিন্তু রোদেলাকে এক নজর দেখে কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে আয়াজের। মনে হচ্ছে ভিতরে কিছু একটা ছটফট করছে, যে কোনো মুহূর্তে বের হয়ে যাবে। কিন্তু এই অনুভূতি কেন হচ্ছে বুঝতে পারছে না আয়াজ। কোনো কিছুই তো মনে নেই, তবে অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কোথা থেকে আসছে। আয়াজ বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললো। মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বুকের ভিতর কেমন ছটফট করছে সবকিছু। চোখ বন্ধ করতে আবারও সেই দৃশ্য, রোদেলা ওকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলছে, আই লাভ ইউ মাই হিরো। আবার চট করে চোখ খুলে ফেললো আয়াজ। এতটুকু বুঝতে পারছে রোদেলা জীবনের সাথে কোনোভাবে জড়িয়ে গেছে, এবং রোদেলাকেও হয়তো ভালোবেসেছে। না হলে বারবার কেন অবচেতন মনে রোদেলাকে ওই অবস্থায় কল্পনা করবে আয়াজ। কিন্তু আয়াজ কিভাবে শিহাবের মেয়েকে ভালোবাসতে পারে, কিভাবে শিহাবের মেয়ের সাথে ওর বিয়ে হতে পারে ভেবে পাচ্ছে না আয়াজ। কিন্তু চতুর্দিকে তাকিয়ে দেখলো সবার মন খারাপ, কান্না কান্না অবস্থা। এমন একটা সিচুয়েশনে কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না, ভেতরে ভিতরে ছটফট করছে আয়াজ। এদিকে রোদেলাকে দেখে ওর কেমন যেন লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছে না, আনচান আনচান করছে। কোনো মতে শ্বাসরুদ্ধকর ভাবে 1 ঘন্টার মতো সময় পার করলো আয়াজ। বাকি সবারও সেম অবস্থা। শিহাব আয়াজের সামনে এসে বলল, কি হয়েছে, এমন ঘামছিস কেন? আয়াজ শিহাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে ভাবলো, কি এমন পরিস্থিতি হতে পারে শিহাব, ওর কলেজের টোকার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে পারে? ওর কি জানা নেই আমার বয়স, আমার বিয়ের কথা, আমার ছেলে আছে সে কথা? কিভাবে রোদেলাই বা রাজি হলো এই বিয়েতে? ফুলের মতো দেখতে এত সুন্দরী একটা মেয়ে ওর মতো একটা লোককে কিভাবে বিয়ে করলো, কিভাবে ওকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। চিন্তা করতেই হঠাৎ লজ্জা ঘিরে ধরলো আয়াজকে। ভাবতেই লজ্জা এবং শিহরণ একসাথে হচ্ছে আয়াজের। ওর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে, না হলে বাচ্চা কিভাবে হচ্ছে? সবাই সুন্দর স্বাভাবিক মেনেও নিয়েছেন। আচ্ছা, রোদেলার সাথে কি প্রেম করে বিয়ে করেছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? আচ্ছা, ওর সাথে রোমান্স কিভাবে করেছে আয়াজ? রোদেলার বয়স তো অনেক কম, ওর সাথে কিভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে আয়াজ? মনে করার চেষ্টা করলো, বাট মনে আসছে না। হঠাৎ নিজের ভাবনায় নিজে লজ্জায় মাথা নিচু করে ফেললো আয়াজ। আয়াজ মাথা নিচু করে চুপচাপ এক হাত দিয়ে আরেক হাতের আঙ্গুল ঘষতে ঘষতে বলল, না কিছু হয়নি, ঠিক আছে আমি। ঘণ্টাখানেক অপারেশনের পর ওটি থেকে বের হলো ডক্টর। জানালো মা ও বেবিরা ভালো আছে। সাথে বের হলো 2জন নার্স, কোলে ছোট্ট 2টি বাচ্চা। সবাই উৎসুক হয়ে নার্সদের কাছে গেল। নার্স দুটো হাসতে হাসতে বের হয়ে বলল, পেশেন্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাচ্চাদের বাবা কোথায়? সর্বপ্রথম বাবা কোলে নিবে বাচ্চাদের। আয়াজ কথাটা শুনে কেন যেন একটু মুচকি হাসলো, যদিও বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে 2 বাচ্চার বাপ হয়েছে, বড় একজন স্ত্রী আছে। কিছুই মনে পড়ছে না। তারপরেও সবাই যেহেতু বলছে তাহলে তারা মিথ্যা বলবে না। কিন্তু চুপচাপ বসে রইল, দাঁড়িয়ে কিছুই বলল না। আয়ান হেঁটে গেল নার্সদের কাছে। তারপর নার্সদের বলল বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে সামনে এসে আয়াজের সামনে দাঁড়াতে। নার্সরা বাবুদের নিয়ে আয়াজের সামনে এসে দাঁড়ালো। আয়াজ উঠে দাঁড়ালো। আয়ান একটা বাবুকে কোলে নিল, আরেকটা বাবুকে কোলে দিল আয়াজের। শিশুকে কোলে নেওয়ার সাথে সাথে আয়াজের বুকের ভেতর কেন যেন পিতৃহৃদয় কেঁপে উঠলো। সাথে সাথে কপালে হালকা একটা চুমু খেলো। চুমু খেয়ে বলল, ছেলেটা যে আমার এটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু মেয়েটা এত সুন্দর হয়েছে কেন? মেয়েটার মা কি অনেক সুন্দরী? আমি যে মেয়েটাকে দেখলাম, ফুলকো ফুলকো লুচির মতো গুলগাল চেহারা, কেঁদে কেটে হ্যাকার হয়েছে। শিহাব রাগে গজগজ করতে করতে এসে বলল, হ্যাঁ, আমার মেয়ে অনেক সুন্দরী। 2টা টুইন বেবির মা হয়ে গাল ফুলকো ফুলকো লুচির মতো হবে। তোর মতো হবে কঙ্কাল স্যার। আয়াজ কিছুই বলল না, জানে শিহাব এমনই। শিহাব কি করছো? ওর কি এখন এত কিছু মনে আছে? ওর যা মনে আসবে তাই তো বলবে। ও তো রোদেলাকে এই অবস্থায় দেখেনি, ধীরে ধীরে রোদেলার বাড়ন্ত শরীর দেখেনি। ও তো অসুস্থ ছিল, জ্ঞান ফিরেই এত কিছু দেখেছে। অজ্ঞান হয়ে যে আবারও পড়ে যায়নি, এই তো ঢের। এই মুহূর্তে আয়াজের কানে কারো কোনো কথা বা কোনো কিছু যেন ঢুকছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ছোট্ট ছোট্ট সদ্য ভূমিষ্ঠ 2টি সন্তানের দিকে। 2টো জোর কলিজার টুকরা তা টের পাচ্ছে আয়াজ। কলিজায় শান্তি অনুভব হচ্ছে, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছে ওটির দরজার দিকে। কেন যেন কলিজাটা কেঁপে ওঠে আয়াজের। মনে হচ্ছে ভিতরে ওর কলিজাটা আছে,
একটু দেখতে ইচ্ছা করছে। আয়ানের থেকে সবাই কোলে নিতে আসলে আয়াজ বলল, আমার মেয়েকে আমি আগে কোলে নিব। আয়ান এগিয়ে এসে কোলে তুলে দিল আয়াজের। আয়াজ সদ্য ভূমিষ্ঠ ছেলে মেয়েকে কোলে নিয়ে কেঁদে দিল। সামিরা চৌধুরী এসে জড়িয়ে ধরলো আয়াজকে, সাথে আমি ফুপু হয়েছি হতচ্ছাড়া, আমাকে একটু দে। সাথে রাতুল বলে উঠল, বাপ রে কি কপাল মামা, বেড়া থেকে নেমেই 2 বাচ্চার বাপ, সোনায় বাঁধানো কপাল মামা, হোয়াট ইজ পারফরমেন্স। আয়াজ বিরক্তি নিয়ে তাকালো রাতুলের দিকে, কিন্তু কিছু বলল না। সবার সামনে লজ্জায় মরিমরি অবস্থা আয়াজের। শিহাব এগিয়ে এসে বলল, আমার রোদেলার কপি একবারে শিপ্রা দেখো। রোদেলার দাদা দাদি এসে বাবুদের দেখে কেঁদে দিল। আয়াজ শিহাবের দিকে তাকিয়ে বলল, 1 লাখ টাকা দে, না আছে ওর বইদের। সাথে সাথে শিহাব বলে উঠল, তোর বেবি হয়েছে তুই দে, আমি দিব কেন? আয়াজ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, হাওলাত দে, এরকম করতেছিস কেন? তুই তো নানা হয়েছিস। শিহাব চাইলেও আয়াজকে কোনো উত্তর দিতে পারল না, কারণ কথা সত্যি ও নানা হয়েছে, তাই ওকে বকশিস দিতেই হবে। শিহাব ইমনকে ইশারায় ডেকে ওর থেকে 1 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে নার্সদের দিয়ে বলল, এটা আপনারা সবাই ভাগ করে নেবেন। মিষ্টি খাবেন? আমার মেয়েকে কখন দেখতে পারবো? কেবিনে শিফট করব, তারপর দেখতে পারবে। কথাটা শুনলো আয়াজ, তারপর আবার চোখ দিল তার সদ্য ভূমিষ্ঠ সন্তানদের দিকে। আয়াজ 2 বাচ্চার কানে আজান দিল, তারপর 2 বাচ্চাকে কোলে নিয়ে বসে রইল। পাশে বসে আছে আয়ান, একটু পরপর বাবুদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আঙ্গুলে টাচ করছে আর বলছে, দেখো বাবা কত ছোট্ট, আমিও কি এতই ছোট্ট কিউট ছিলাম ছোটবেলায়? আয়াজ আয়ানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তুইও এমন কিউট ছিলি ছোটবেলায়। রোদেলাও অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল। বলেই চট করে আয়ানের দিকে তাকালো। আয়াজের কিভাবে মনে পড়লো রোদেলা অনেক কিউট ছিল, সুন্দর ছিল। হঠাৎ ওর অনেক কিছুই মনে চলে আসছে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আয়ান আয়াজের কানের কাছে মুখ নিয়ে বলল, যাক তুমি এটাও ভুলে যাও নিজে মামুনিকে তুমিও কোলে পিঠে করে মানুষ করেছো। বলেই আয়াজের দিকে তাকিয়ে হেসে দিল আয়ান। আয়াজ মনে একটু লজ্জা পেল, বলল, বাদর ছেলে, পাপার সাথে আর কি? ইয়ার কি হবে কেন, ঘটনা তো সত্য। মিনিট 15 পরে রোদেলাকে কেবিনে শিফট করা হলো। নার্স খবর দিল, পেশেন্টকে কেবিনে শিফট করা হয়েছে, তবে পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি। আপনারা চাইলে পেশেন্টের সাথে দেখা করতে পারেন। সাথে সাথে আয়াজ বাবুদের কোলে নিয়ে দাঁড়ালো। একটি বাবু আয়ান ও আরেকটি বাবু শিহাবের হাতে দিয়ে কেবিনের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে লাগলো। সবাই তাকিয়ে রইল আয়াজের দিকে। বউকে চিনে না, তারপরে যখন শুনলো রোদেলাকে কেবিনে শিফট করা হয়েছে, আনমনে উঠে সবার আগে হেঁটে কেবিনের দিকে চলে গেল। বাকি সবাই দাঁড়িয়ে রইল। শিহাব ইশারা করলো এখন সবাইকে এখানেই থাকতে, একটু পরে যাবে সবাই, আগে আয়াজ রোদেলার কাছে যাক। শিহাব নাতিনকে কোলে নিয়ে খুনসুটি করছে আর আয়াজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুমের দরজা খুলতে গিয়েও দাঁড়ালো আয়াজ, তারপর কাপা কাপা হাতে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে কেবিনের দরজা বন্ধ করে দিল আয়াজ। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল রোদেলা শিওরের কাছে। রোদেলাকে দেখে ওর বুকে ছটফটানি কিছুটা হলেও যেন কমে এলো। বুকে হাত দিয়ে দেখলো হার্টবিট কিছুটা শান্ত হয়েছে। আয়াজ একদৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে। অদ্ভুত মায়াবী ও সুন্দর লাগছে রোদেলাকে, ভাষায় প্রকাশ করতে পারবে না আয়াজ। চোখ যেন ফেরাতেই পারছে না রোদেলার থেকে। তবে রোদেলা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে, পোস্ট অপারেটিভ এফেক্টের কারণে হয়তো। আয়াজ এর সামনে এগিয়ে গিয়ে রোদেলার কপালে একটু হালকা করে হাত রাখলো। হাত রাখার সাথে সাথে আয়াজের মনে হলো রোদেলা ওকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। আবার সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। 10 সেকেন্ড পর আয়াজ আবার চোখ খুলল। দেখলো রোদেলার কম্পমান চেহারা, ঠোঁটগুলো তিত্তির করে কাঁপছে। আয়াজের কি হলো আয়াজ জানে না। কোনো মতে হাঁটু ভেঙে একটু বসে রোদেলা ঠোঁটে হালকা করে একটা চুমু এঁকে দিল। স্পর্শ করতে আয়াজের বুকের ভেতর কেমন করে উঠল। রোদেলা যে ওর কত আপন সেটা একটু স্পর্শে বুঝতে পারছে আয়াজ। স্পর্শটা মোটেও নতুন লাগছে না এবং খুব আপন, খুব ভালোবাসার মনে হচ্ছে। মনে হচ্ছে কত শত জন্ম এই একটু স্পর্শের জন্য পিপাসার্ত ছিল আয়াজ। আজ যেন সব পিপাসা মিটে গেছে। আয়াজ একটু ঝুঁকে রোদেলার কপালে, ঠোঁটে, গালে আরও বেশ কয়েকটা চুমু খেলো। তারপর মুচকি এসে রোদেলার এক হাত ধরলো। ধরে রোদেলার হাতে হাত ঘষতে ঘষতে রোদেলার দিকে তাকিয়ে বলল, আমার মতো একটা লোকের মধ্যে কি এমন দেখেছিলে রোদেলা? তোমার মতো এত সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে আমার মতো একটা লোককে কিভাবে বিয়ে করলে? আমার তো কিছুই মনে নেই, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে। তোমাকে আমার মোটেও পর মনে হচ্ছে না। কেন? এখন তো ব্যক্তিগত মনে হচ্ছে। আমি তোমাকে আমার কাছে রেখে দেবো, কোথাও যেতে দেবো না। তুমি আমাকে আগে ভালোবেসেছিলে নাকি আমি তোমাকে আগে ভালোবেসেছিলাম? আচ্ছা, আমাদের সংসার জীবন কেমন ছিল? আচ্ছা, তোমাকে দেখে আমার একটাই শুধু দৃশ্য মনে পড়ে কেন? তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে আই লাভ ইউ, মাই হিরো। চুমু খেয়েছিলে। এটা কি আমাদের ফার্স্ট মিট ছিল রোদেলা?
বারবার আমার এই দৃশ্যটা কেন মনে পড়ে? অন্য কিছু কেন মনে পড়ছে না? আমি নাকি দীর্ঘ 7 মাস কমাইছিলাম, হসপিটালে ছিলাম, আমাকে অনেকে খুঁজেছিল। রোদেলা, তুমি কি আমার জন্য কেঁদেছিলে? কষ্টে পেয়েছো আমার জন্য অনেক, তাই না? আমার তো কিছু মনে নেই শোনো। আমার মনে হয় না তোমার আমার সংসার জীবন খুব বেশি দিন ছিল। তোমার যে বয়স আর আমাদের যে বর্তমান অবস্থা, তা দেখে মনে হচ্ছে হয়তো ক্ষুদ্র সময়ের জন্য আমাদের সংসার জীবন ছিল। প্রমিস করছি আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আমাদের ছোট্ট ছোট্ট দুটো বাবু হয়েছে, একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটা হয়েছে হ্যান্ডসাম আর আমার মতো, মেয়েটা হয়েছে তোমার মতো আগুন সুন্দরী যাকে বলে। কত শত ছেলের সাথে ফাইট করতে হবে আমার এই মেয়েটাকে নিয়ে। শুধু কি মেয়েকে নিয়ে? মা মেয়ে দুজনের জন্য যে আমার এখনই ফাইট করতে হবে। দুজনে তো আগুন সুন্দরী, কত শত ছেলে আমার মেয়ের পিছনে ঘুরঘুর করবে। যদিও সমস্যা নেই, ওর 2 ভাই আছে আর আমি তো থাকবোই, কোনো সমস্যা হবে না। ওর যত সুন্দরী হওয়ার ইচ্ছা আছে, ওর মায়ের মতো ওর সুন্দর হতে পারবে। উঠবে না, তাকাবে না আমার দিকে, কথা বলবে না আমার সাথে? উঠছে না কেন তুমি রোদেলা? বলেই কি মনে করে যেন আয়াজের চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। আয়াজ হাত দিয়ে চোখের পানিটুকু মুছে রোদেলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর মনে মনে বলল, কি আছে তোমার মধ্যে রোদেলা? তোমাকে আমি চিনি না জানি না, শুধু শুনেছি তুমি আমার বিবাহিত স্ত্রী। কিন্তু তোমাকে দেখলে আমার বুকের ভিতরে এত ছটফট কেন করে বলো তো? মনে হচ্ছে তোমাকে আমি জনম জনম ধরে চিনি। বলেই হাতে চুমু খেলো আয়াজ। এমন সময় বাইরে থেকে দরজায় নক করলো কে যেন। আয়াজ পিছনে ঘাড় ঘুরিয়ে বলল, কামিন। আয়ান কেবিনের দরজা মোচড় দিয়ে খুলে ভেতরে প্রবেশ করলো। সাথে সাথে প্রবেশ করলো শিহাব, শিপ্রা, দাদা, দাদি, সামিরা চৌধুরী, রাতুল, হুমায়রা ও ইমন। আয়াজ রোদেলার গায়ে চাদরটা সুন্দর করে টেনে দিয়ে হাত ধরে বসে রইল। কারো দিকে তাকাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। শিহাব এসে রোদেলার শিয়রের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুম থেকে উঠবে না মামুনি? ওঠো তো, দেখো তো তোমার 2টা চাঁদের মতো বাবু হয়েছে। আমি তো নানা হয়ে গেছি মামুনি, ওঠো। কষ্ট হচ্ছে মামুনি? বলে শিহাবের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শিপ্রা এসে শিহাবের কাঁধে হাত দিয়ে বলল, শিহাব কি করছো? সবাই দেখছে, এর মধ্যে তুমি ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো। আজকে তো খুশির দিন, আজকে তুমি নানা হয়েছো। 2 দিন পর ও বাবা হবে। ফট করে বলে ফেললো রাতুল। তাই না না ভাই? বলল রাতুল। আয়াজ রাতুলের কথাই হেসে দিল। তাকালো শিপ্রার দিকে, আরেক দফা লজ্জা পেল যেন। শিহাব চরম বিরক্তি নিয়ে তাকালো রাতুলের দিকে, তারপর বলল, তুই থামবি? যেখানে সেখানে তোর মুখটা কি না খুললেই নয়? যখনই খুলিস তখনই কোনো বাকওয়ালা কথা বলিস তুই। শিহাব ও রাতুলের কথা শুনে রুমের বাকি সবাই হেসে দিল, সাথে রোদেলা, দাদা দাদিও মুচকি মুচকি হাসলো। সবার কথার মধ্যে হঠাৎ রোদেলা যেন একটু নড়ে উঠলো, চোখগুলো পিটপিট করে একটু খুললো। চোখ খুলতে সর্বপ্রথম চোখ পড়ল সামনে বসে থাকা তার মুনতাসির সাহেবের দিকে। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে চোখ বন্ধ করলো রোদেলা। চোখের কার্নিশ বেয়ে ঝরে পড়লো 2 ফোঁটা অশ্রু। আয়াজ হাত দিয়ে চোখের পানিটুকু মুছে বলল, রোদেলা উঠো, কষ্ট হচ্ছে। আয়ান, ডক্টরকে কল করো। আয়ান বাবুকে সামিরা চৌধুরীর কোলে দিয়ে সাথে সাথে ডক্টরের জন্য বের হয়ে গেল। এদিকে রোদেলা চোখ বন্ধ করে রেখেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়েছে রোদেলার দিকে। বুঝতে পারছে না রোদেলা কষ্ট পেয়ে কাঁদছে নাকি অন্য কিছু। এই কষ্ট কি শারীরিক কষ্ট নাকি মানসিক কষ্ট? রোদেলা কি অভিমান করে কাঁদছে? মনে মনে নিজেকে প্রশ্ন করলো আয়াজ। ডক্টর এসে রোদেলাকে চেক আপ করলো। চেক আপ করে জানালো, ফিজিক্যালি সবকিছু ঠিক আছে, হয়তো মানসিকভাবে কোনোভাবে ডিপ্রেশনে আছে। এটা লং টার্ম ডিপ্রেশন, হঠাৎ একটু সময়ের ব্যবধানে এটি কেটে যাবে না। আয়াজ এবং অন্যান্য সবাই মনোযোগ দিয়ে শুনলো কথাগুলো। বাকি সবাই জানলেও আয়াজের জন্য এটি নতুন। আয়াজ রোদেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এদিক ওদিক একটু চোখের পলক ফেলছে না। তাকিয়ে তাকিয়ে দেখছে ওর ছোট্ট বউ কতটুকু অভিমান, কতটুকু ডিপ্রেশন মনের ভিতর জমা রেখেছে। সবই কি আয়াজের জন্য? রোদেলার জন্য বুক ফেটে কান্না পাচ্ছে আয়াজের। আবার কোথাও এক চিলতে সুখ অনুভব করছে। যাকেও ভুলে বসে আছে সেই মেয়ের জন্য অভিমানে নীরবে চোখের পানি ফেলছে। এতটুকু ভালো কেউ বাসতে পারে এটা ভেবে খুশির ঝলক বয়ে যাচ্ছে আয়াজের বুকে। অল্প সময়ের ব্যবধানে কেঁদে উঠল 2টি শিশু একসাথেই। আয়াজ হন্তদন্ত হয়ে বাবুদের কাছে গিয়ে বলল, কি হয়েছে? ওরা কাছে কেন? রোদেলার দাদি বলল, ক্ষুধা পেয়েছে বাবুদের, অনেকক্ষণ ধরে খায়নি তাই। আয়াজ তাড়াহুড়ো করে বলল, তাহলে খাওয়াচ্ছ না কেন? আমার বাচ্চা খাচ্ছে কেন? তাড়াতাড়ি খাওয়ান। কথাটা শুনে সবাই আয়াজের দিকে তাকালো। মেয়াদ অসুস্থ তাই বেঁচে গেলি, নাহলে আসলে 2টা ঘুষি মারতাম। মনে মনে বলল শিহাব। আয়াজ সাথে সাথে নার্সদেরকে ডাকলো, এখানে আসুন, আমার বাবুরা কাচ্ছে, কি খাবে তাড়াতাড়ি এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করুন। নার্সরা কতক্ষণ তাকিয়ে রইল আয়াজের দিকে, তারপর বলল,
বাবুকে খাওয়ানোর সময় হয়ে গেছে, আপনারা সবাই কেবিন থেকে বাইরে যান। সামিরা চৌধুরী রাতুল হুমায়রার বাসায় গেছে, খাবার পাঠাবে। শিপ্রাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। শিপ্রার শরীর খারাপ লাগছিল। হসপিটালে ছিল শিহাব, দাদি, আয়ান ও আয়াজ। নার্সদের কথায় সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বসে রইল শুধু রোদেলার দাদি। যেহেতু দুটো বাচ্চা, তাই ওনার হেল্প লাগতে পারে, তাই বসে রইল। এদিকে আয়াজ বলছে, যাবো কেন? আমার বাচ্চাটা কি খাবে আমি দেখবো না? রোদেলা একটু ঘুমিয়ে পড়েছিল। বাবুদের কান্না এবং কথাবার্তার শব্দে চোখ মেলে তাকালো। দেখলো আয়াজ এবং নার্সরা কথা বলছে। আধো আধো ঘুমের মধ্যে ভালোভাবে শুনতে পারছে না রোদেলা, তাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে আর বাবুরা কাঁদছে কেন? আয়াজ ঘাড় ঘুরিয়ে তাকালো রোদেলার দিকে। দেখলো রোদেলা নার্সদের দিকে তাকিয়ে আছে, আয়াজের দিকে তাকাচ্ছে না। আয়াজ রাগ হলো। এই কথাটা তো আয়াজকে জিজ্ঞাসা করতে পারতো। জ্ঞান ফেরার পর একবার ওকে দেখলো না, ওর সাথে কথা বললো না। ঠিকই তো, আয়াজ যখন কোমায় ছিল বুকে পড়ে লুটিয়ে লুটিয়ে কেঁদেছে। কতক্ষণ আয়াজের বুকে শুয়েছিল, কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। কই আয়াজ তো ওকে বুকের থেকে সরাই নেয়নি। অপরিচিত, চিনে না, তারপরে রোদেলাকে বুকে শুয়ে থাকতে কাঁদতে দিয়েছিল। তখন তো আয়াজ বলেনি, এই যে শুনছেন, আমি আপনাকে চিনি না, আমার বুক সরকারি না, আমার বুক থেকে উঠুন। এসব ভাবনার মাঝে নার্সরা আবারও বলল, স্যার আপনি প্লিজ একটু বাইরে যান, বাবুদেরকে বেস্ট ফিডিং করানোর সময় হয়ে গিয়েছে। চট করে তাকালো আয়াজ নার্সদের দিকে। কথাটা যেন হঠাৎ মস্তিষ্কে প্রবেশ করলো। আসলেই তো আয়াজ ভুলে গিয়েছিল। এত ছোট বাচ্চা কি খেতে পারে, নিজেই লজ্জা পেয়ে গেল। তাই কোনো মতে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। কিন্তু বেরিয়ে যেতে যেতেও মনে মনে ভাবলো, এমন কি আছে যে আমি দেখিনি? আমার সামনে খাওয়াতে সমস্যা কোথায়? আমার বউ, আমার বাচ্চা, আমারই তো সব। ঠিক আছে, কেমন দেখছিলাম, কখন দেখেছিলাম মনে নেই, কিন্তু দেখেছি, এটা তো নিশ্চিত। না হলে বাচ্চা দুটো দুনিয়াতে আসলো কিভাবে? রোদেলা দাদি ফট করে হেসে দিল। রোদেলা কোনো প্রতিক্রিয়া দেখালো না। নার্সরা বাবুদেরকে নিয়ে আসলো রোদেলার কাছে। রোদেলা বাবুদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই ফুটফুটে শিশু দুটি রোদেলার বাবু। এই 7-8 মাস না জানি কত অবহেলা করেছে বাবুদেরকে। ওই বেইমান লোকটার প্রতীক্ষা করে করে বাবুদের ঠিকমতো সময় দিতে পারেনি, ওদের সাথে ঠিকমতো কথা বলতে পারেনি। এখনও বাবুদেরকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিবে, এক ফোঁটা এদিক ওদিক করবে না। রোদেলার সমস্ত ভালোবাসা, সমস্ত অ্যাটেনশন এখন শুধু ওর বাবুরা পাবে। এসব চিন্তাভাবনার মধ্যে নার্স বাবুকে রোদেলার কোলে দিয়ে বলল, বেস্ট ফিডিং করাতে হবে। কথাটা শুনে রোদেলা কেমন যেন লজ্জা পেতে শুরু করলো। সামনে দাদি আছে, নার্সরা আছে, এখন কিভাবে ওদেরকে ব্রেস্ট ফিডিং করাবে? একা একা দুজনের সাথে পারবেও না। নার্সরা রোদেলার অবস্থা দেখে বলল, প্রত্যেক মাই প্রথম প্রথম একটু লজ্জা পায়, কিন্তু আপনার বাচ্চারা কান্না করছে ক্ষুধায়, ওদের কতক্ষণ কষ্ট দিবেন এভাবে? দেখি আমরা সাহায্য করছি, পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন। বলেই বাবুদেরকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য রোদেলার বুকের কাছে ধরলো। রোদেলা মাথা নিচু করে রইল। নার্সদেরকে যা যা করার করতে দিল, কিছুতেই আটকালো না, কারণ ওর বাবুরা কাঁদছে। রোদেলার কলিজাটা ফেটে যাচ্ছে। হয়েছে আমার সোনা, এখন আর লজ্জা পেতে হবে না। এখন তুমি দুইটা ফুটফুটে শিশুর মা হয়েছ। ওদেরকে যখন তখন খাওয়াতে হবে। এত লজ্জা পেলে হবে? মায়েদের এত লজ্জা পেতে নেই, মায়েদের তো সাহসী হতে হবে, বলল রোদেলার দাদি। বাবুদেরকে খাওয়ানো শেষ হয়ে গেলে নার্সরা দরজার বাইরে গিয়ে বলল, এবার আপনারা আসতে পারেন। সবাই হুড়মুড়িয়ে ঢুকলো রোদেলার কেবিনে। না জানে কতক্ষণ ধরে বাবুদেরকে রোদেলাকে দেখছে না, এমন একটা ভাব। আয়াজ দাঁড়িয়ে আছে কেবিনের বাইরে, দরজার বাইরে থেকেই তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজের দিকে। রোদেলা চোখ দুটো নত করে ফেললো। কোলে থাকা বাবুদের দিকে তাকিয়ে বাবুকে আদর করতে লাগলো। আয়াজ আস্তে আস্তে কেবিনের ভিতর ঢুকে আরেকটি বাবুকে দাদির কোল থেকে নিজের কোলে নিয়ে বাবুর সাথে একটু একটু করে গল্প করতে লাগলো। রোদেলা দূর থেকে খেয়াল করছে আয়াজ বাবুর কানে কানে কি যেন একটা বলছে, কিন্তু শুনতে পাচ্ছে না। এদিকে আয়াজ বাবুর কানে কানে বলছে, তোমার ছোট্ট আম্মু মরিচের থেকে বেশি চাল, দেখেছো আমার সাথে কেমন করছে? বলো তো, আমি যদি তোমার আম্মুকে ভালো নাই বাসতাম, যদি আমার সোহাগ না করলে, তোমরা দুনিয়া থেকে কোথা থেকে এলে বলো তো বাবা? একটু থেমে আবারও বলতে শুরু করলো আয়াজ, আর এরপর থেকে ক্ষুধা লাগলে আমাকে বলবে, আমার বাবুরা অন্যদের হাতে খাবে না, আমি নিজে গিয়ে তোমাদের খাওয়াবো, কেমন? আম্মু যতই রাগ করুক, আমার বাবুরা আমার হাতেই খাবে। আম্মু যদি রাজি না হয়, পাপ্পা আম্মুকে জোর করে ধরে বেঁধে তোমাদেরকে খাওয়াবে, কেমন? ওকে শোনো বাবা, সবসময় বাবার কথা শুনবে, ওকে? বলেই রোদেলার দিকে তাকালো আয়াজ। রোদেলা থতমতকে চোখ নামিয়ে ফেললো। আয়াজের অভিমান হলো রোদেলা একবার ওকে দেখছে না। আয়াজ একটু ঝুঁকে মেয়ের কানে ফিস ফিস করে বলল, দেখো শোনা, তোমার ভাইয়া কেমন তোমার আম্মু চামচা হয়েছে? তোমার দুই ভাইয়া কিন্তু তোমার আম্মু চামচা। তুমি কিন্তু আমার পরি হয়ে থাকবে, ঠিক আছে? তুমি কিন্তু শুধুই আমার পরি, ওকে শোনা আম্মু? সারাদিন কোনো মতে কেটে গেল। রাত 11টা। হসপিটালে কে থাকবে, কে বাসায় যাবে তা নিয়ে আলোচনা হচ্ছে। আয়াজ জানিয়ে দিয়েছে আয়াজ যাবে না। আর যেহেতু আয়াজের কেবিন
একটা পাশে নেওয়া আছে, সেই কেবিনে চাইলে যে কোনো দুজন থাকতে পারবে। তবে আয়াজ থাকবে রোদেলার সাথে রোদেলার কেবিনে। তুমি অসুস্থ, তুই তোর কেবিনে থাকবি, তোর ওষুধ চলছে, এর মধ্যে তুই এখান থেকে কিভাবে থাকবি? আর তাছাড়া রোদেলার সাথে থাকতে হবে মা, এবং সামিরা আপুকে। বাবুরা ছোট্ট, ওদের দেখে শুনে রাখতে হবে। তো পারবে না? কখন বাবুরা ঘুম থেকে উঠবে, কখন ক্ষুধা লাগবে, মহিলা মানুষ ছাড়া হবে না, দুজন মানুষ তো লাগবেই। তুই পাশের রুমে তোর কেবিনে থাক, তোর তো ওষুধপত্র চলবে, নার্সরা তোকে সেখানে দেখবে। আয়াত সাথে সাথে নার্সদের কল করলো। নার্সরা আসার পর জিজ্ঞাসা করলো। নার্স থতমত খেয়ে গেল। হ্যাঁ, আপনি চাইলে দিয়ে দেওয়া যাবে, আর ওষুধ দেওয়ার পর তো শুয়ে থাকবেন। কোন কেবিনে থাকলেন সেটা ম্যাটার করে না, সকাল 10টার আগে আবার আপনাকে কেবিনে থাকতে হবে। আপনাকে যখন দেখতে আসবে তখন আপনাকে কেবিনে পেলেই চলবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।